আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আমাদের লেকচার 1 এর সেকেন্ড পার্ট আজকে আমরা ডিসকাস করব। তো লেকচার 1 এর ফার্স্ট পার্টটা আমরা শেষ করেছি ডাটা টাইপসে। সেকেন্ড পার্ট শুরু হচ্ছে ওভারভিউ অফ মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার অ্যান্ড অপারেশন। তো এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, তারপরেও এটা আরেকটু ক্লিয়ার ভিউ যে একটা মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার আসলে থাকছে কি। তো থাকছে, আমরা এর আগে বলেছি যে চারটা আমাদের কম্পোনেন্টস থাকে: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, একটা প্রসেসিং ইউনিট থাকে এবং আমাদের একটা মেমোরি থাকে। এটা নিয়েই আমাদের একটা মাইক্রো কম্পিউটার। তো এটাকে আরেকটু ক্ল্যারিফাই করা হয়েছে যে আমাদের যে মাইক্রো কম্পিউটার ইউনিটটা, সেই মাইক্রো প্রসেসর ইউনিটটাকে আমরা নাম দিলাম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং এখনও আমরা এটা চিনি, যদিও আমরা সিপিইউ বলতে কেসিংটাকে বুঝি, ওটা আসলে কেসিং। তো এটার ভিতরে যে আমাদের মাদারবোর্ডের ভিতরে যে ইউনিটটা, মাইক্রোপ্রসেসর ইউনিট, এটাকে বলে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইটস দ্য ব্রেন অফ ইয়োর কম্পিউটার। এই সিপিইউ কানেক্টেড থাকে আমাদের মেমোরির সাথে, এবং মেমোরি আমাদের দুই ধরনের মেমোরি থাকে, একটা রম এবং একটা র্যাম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা ইউজ হয় আমাদের টেম্পোরারি যেসব ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয় তার জন্য, সেসব ডাটা স্টোরেজের জন্য এবং ওই ধরনের ইসের জন্য। আর পার্মানেন্ট যেসব ইনস্ট্রাকশন, সেগুলো আমার স্টোর করার জন্য রম ইউজ করা হয়। তো আমাদের বর্তমানে যে মাইক্রো কম্পিউটার সিস্টেম, আপনারা যারা ডেস্কটপ ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন, এখানে আসলে ওভাবে আমরা রম ইউজ করি না। রম বলতে আমরা আসলে সিডি, ডিভিডি, এই রম ড্রাইভগুলো ইউজ করি। আমাদের আসলে রমের কাজটা, যেটা পার্মানেন্ট স্টোরেজের কাজটা, আসলে হার্ড ডিস্ক করে। যেখানে আপনাদের সেলফোনগুলোতে কিন্তু রম আছে, ওইখানে দেখবেন যে অপারেটিং সিস্টেমটা আসলে রমে সেভ করা থাকে। আর যে কাজগুলো আপনারা করেন, গেম খেলেন, ছবি তুলতেছেন, মুভি দেখতেছেন, হোয়াট এভার ইউ ডু, সেটা আসলে র্যাম করে। এরপরে এই সিপিইউর সাথে আমাদের যেটা বললাম, ইনপুট আউটপুট ডিভাইসগুলো কানেক্টেড থাকে। সো কোনো ডিভাইস আসলে ডিরেক্ট কানেক্ট থাকে না, তার একটা আইও পোর্টের মাধ্যমে কানেক্ট থাকে, এগুলোকে বলে পোর্ট। সো আমাদের আসলে মেমোরি অ্যাড্রেস করা হয় তার বিভিন্ন লোকেশন দিয়ে, আর আইওকে অ্যাড্রেস করা হয় তার পোর্ট অ্যাড্রেস দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইওকে পোর্ট অ্যাড্রেস দিয়ে। যেমন আপনাদের এক একটা আইওর এক এক ধরনের পোর্ট থাকে। যেমন অডিও, আপনাদের পিসিতে যে 3.5 mm একটা অডিও পোর্ট আছে, কারো যদি আপনার গিটারে কানেক্টেড থাকে, এটা 2.5 mm পোর্ট। এখন এই পোর্ট দিয়ে কিন্তু আপনি ডাটা কমিউনিকেশন করতে পারবেন না। আপনাদের যে ডাটা কমিউনিকেশন হচ্ছে, আপনার এটা একটা ক্যাট 5 কেবল, যেটা একটা পোর্টে কানেক্টেড, পোর্টটার নাম হলো RJ45। এরপরে আপনারা টেলিফোন কানেক্টেড একটা পোর্টে, এটাকে বলে RJ11 পোর্ট। এবং যেই পোর্টটা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়, সেটাকে বলে ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট, ইউএসবি পোর্ট। তাই না? এইগুলো সব পোর্টে কানেক্টেড ডিভাইসগুলো। ওকে, ইভেন আমাদের এখনকার যে মনিটরগুলো, এগুলো HDMI পোর্টে কানেক্টেড। তো এগুলো সব পোর্টে কানেক্টেড থাকবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের আইও ডিভাইসগুলো পোর্ট অ্যাড্রেস দ্বারা আমাদের করা থাকবে, আপনার পরিচিত হবে। আর মেমোরি থাকবে বিভিন্ন লোকেশন, আর তাদের ইন্টারকানেকশন থাকবে। ইন্টারকানেকশনের মধ্যে ডাটা কমিউনিকেশন বা সিগন্যাল চলার জন্য যেই 3 ধরনের বাস আমরা ইউজ করব: অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস। এইটাই মোটামুটি একটা মাইক্রোপ্রসেসর মাইক্রো কম্পিউটার ওভারভিউ, এবং এইটা এখন পর্যন্ত ইট রিমেইন সেম, জাস্ট কিছু মডিফিকেশন এবং অ্যাডিশন হয়েছে। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হলো মডার্ন কম্পিউটার স্ট্রাকচার। সো মডার্ন কম্পিউটার স্ট্রাকচারটার জনক হলো মিস্টার ভন নিউম্যান। ওনার একটা কম্পিউটার ডিজাইন করেছিলেন IAS, সেই IAS কম্পিউটারের এটা ডিজাইন। তো মেজর পার্ট আমরা বললাম যে সিপিইউ, মেমোরি, বাসগুলো আমরা এটা অলরেডি বলে ফেলেছি। তো মেমোরির যেটা বললাম যে আমাদের র্যাম, ম্যাগনেটিক, অপটিক্যাল ডিস্কগুলো আমাদের মেমোরি, এবং আইও ডিভাইস থাকে। আইও ডিভাইসের কাজ হলো যে আমার ইনপুট থেকে আরেক ইনপুট নিয়ে আউটপুট দেওয়া, অথবা আমার সাথে রিমোটলি আরেকজনের কানেকশন দিয়ে দেওয়া। যেমন আপনি চ্যাট করতেছেন আরেকজনের সাথে, বা ইমেল করলেন, সে পৃথিবীর আরেক প্রান্ত থেকে দেখতেছে। তো ইনপুট ডিভাইসগুলোর মধ্যে আমাদের আছে কিবোর্ড, মাউস, তারপরে আপনার স্ক্যানার। আর আউটপুট ডিভাইসের মধ্যে আমাদের ডিসপ্লে, তারপরে আপনার ওয়েবক্যাম, স্পিকার, প্রিন্টার্স, মডেমস, এগুলো হলো আমাদের আইও ডিভাইসগুলো। এবং আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে সিপিইউ ফেচ বাইনারি কোডেড ইনস্ট্রাকশন, যেটা আমরা বললাম, যাই হোক ডাটা টাইপ যাই হোক, এটা ইনস্ট্রাকশনগুলো বাইনারি এনকোডেড থাকে, এবং তারপরে এগুলোকে ডিকোড করে।
কিছু রেজিস্টার আছে, যেমন আমরা এর আগে পড়েছি রেজিস্টারগুলো। আই আর রেজিস্টার এটার মধ্যে স্টোর থাকে আপনার টেম্পোরারি, তারপরে ডিকোড করে সে তারপরে এটা এক্সিকিউট করতে সিপিইউতে দেয়। অ্যাড্রেস বাস আমরা কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। কত বিটের এটা ডিপেন্ড করে মেমোরি সাইজের উপরে। যদি 1 মেগাবাইট মেমোরি আমার হয় তাহলে তার অ্যাড্রেস বাস হবে 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 20, তার মানে 20 বিটের অ্যাড্রেস বাস। আমাদের যদি 1 গিগাবাইট হয় তাহলে আমরা 30 বিটের অ্যাড্রেস বাস ইউজ করব। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। ডাটা বাসও আমরা পড়ে ফেলেছি। তো অ্যাড্রেস বাস আছে ইউনিডাইরেকশনাল আর ডাটা বাস হলো বাইডাইরেকশনাল, কারণ তার ইনপুট আউটপুট দুটো দিতে হয়। আর অ্যাড্রেস বাস শুধুমাত্র একবার ইনপুট দেয়, সে প্রোগ্রাম কাউন্টারকে নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা দেয়, এছাড়া তারা আসলে কোনো কাজ নাই। কন্ট্রোল বাসের কথা তো আমরা বলেছি। কন্ট্রোল বাস আসলে কখন রিড হবে কখন রাইট হবে এই অপশনগুলোই করে। আবার দুই ধরনের রিড হয়, দুই ধরনের রাইট হয়, মেমোরি রিড, আইও রিড, এই ধরনের কন্ট্রোলিং সিনক্রনাইজেশনের কাজগুলো কন্ট্রোল বাস করে। এবার আমরা যেহেতু আমাদের এই পার্টটা আসলে মেমোরি অর্গানাইজেশন পার্ট, সো এখানে আমরা একটু দেখি যে একটা বাইট, হাউ এ বাইট ক্যান বি রিড বাই এ সিপিইউ। ঠিক আছে, তো খুব সিম্পল একদম, এটাতে খুব কমপ্লেক্স কিছু না। ইংলিশে যদি সিম্পল রিডিং পড়লে বুঝবেন। দা কি হয়, প্রথমে সিপিইউ সেন্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য ডিজায়ার্ড বাইট অন দ্য অ্যাড্রেস বাস। কিছুক্ষণ আগে যেটা বললাম যে সিপিইউ সেন্ড করে অ্যাড্রেস অফ দ্য ডিজায়ার্ড বাইট, অ্যাড্রেস বাসের মধ্যে ডিজায়ার্ড বাইটটা অ্যাড্রেসটা দেয়। অ্যাড্রেসটা কার কাছ থেকে পায়? প্রোগ্রাম কাউন্টারের কাছ থেকে পায়। এই কারণে আমি প্রথম ক্লাসে বলেছিলাম এই কথাগুলো একদম মনে রাখতে হবে। প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, এগুলোর কাজ একদম ঠোঁটস্থ থাকতে হবে। বিকজ অফ দ্যাট প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো আসবে। তো প্রোগ্রাম কাউন্টার থেকে সে নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা পেলো, এরপরে দেন সেন্ডস আউট এ মেমোরি রিড সিগন্যাল। ওই যে বললাম কন্ট্রোল বাস তখন কি করবে, একটা মেমোরি সিগন্যাল জেনারেট করবে যে এখন আমি একটা মেমোরি রিড করব। তো এই সিগন্যালটা যখন জেনারেট হবে তখন হলো অ্যাড্রেস বাস থেকে ওই মেমোরি থেকে আউটপুটটা আসবে, এবং এটা যেহেতু রিড হবে সেহেতু এটা ডাটা বাসে যাবে। তো ডাটা বাস থেকে তারপরে যেখানে আমি পড়তে চাই, তো সেটা পড়ার আগে ডাটা বাস কি করবে, কারণ ডাটা বাস তো ডাটা, আমি যেটা আমি একদিন বলেছিলাম যে আমি কিবোর্ডে এ প্রেস করতেছি, কম্পিউটার জানে না যে এর মানেটা কি। আমার এ সিগন্যালের ইনস্ট্রাকশনটাকে সে নিয়ে এক্সিকিউট করে এ আমাকে দিবে, এর ভ্যালুটা আমাকে ডাটাবাসে দিবে, কিন্তু ডাটাবাস থেকে যেইখানে যাবে সে ডিসাইড করবে যে এটা কি হবে। যেমন ডাটাবাস থেকে এখন এইটা কি হবে, এইটা এখন যাবে ডাটাবাস থেকে সিপিইউ থেকে। সিপিইউ এটাকে যখন করবে, প্রসেস করবে, করে যখন আউটপুট দিবে, আউটপুট যে ড্রাইভারগুলো সে ডিসাইড করবে, বা আমাদের যদি সফটওয়্যার থাকে যেটাকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি, তারা ডিসাইড করবে কি হবে। তো আমি যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি তাহলে এটা এ আপনার স্ক্রিনে আমি দেখতে পারবো। আর যদি আমি গেম খেলি তাহলে এ মানে যেটা হবে, যেমন আমরা এনএফএস খেললে বা কোনো এরকম গেম খেললে এ মানে বামে যাও, ঠিক আছে, তো সেটা এক্সিকিউট হবে। তো এইভাবে আমাদের একটা ডাটা রিড হয়। তো সেই ওয়ে আমি যদি বলি রাইট করো, রাইট মানে কম্পিউটার কোথাও রাখা, তাহলে সেম হবে, সিপিইউ সেন্ডস করবে একটা রাইট সিগন্যাল এবং সেখানে কোন অ্যাড্রেসে রাইট করবে সেটা বলবে, তারপরে সেই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাস থেকে যেইখানে আমি রাইট করতে চাই সেইখানে এটা দিয়ে দেবে। তখন কিন্তু আর এই প্রসেস করার দরকার নেই, রাইট হলে একদম সরাসরি এটা রেখে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে হাউ টু রিড অর রাইট এ বাইট অফ ডেটা। তো এবার যদি আমি আসি মেমোরি অর্গানাইজেশন, মেমোরি অর্গানাইজেশনের মধ্যে আসলে আমাদের মেইন যেটা আমাদের টার্গেট সেটা হলো যে মাইক্রোপ্রসেসরের মেমোরিটা পড়া। সো মেমোরি আসলে তিনটা হায়ারার্কিতে আমরা মেনটেন করি। একটা হলো প্রসেসর মেমোরি। প্রসেসর মেমোরি বলতে আমাদের মাইক্রোপ্রসেসরের ভিতরে কিছু মেমোরি থাকে যেটা আমরা বলেছিলাম রেজিস্টার মেমোরি বলি আমরা, এবং তার ভিতরে একটা মেমোরির নাম আমরা বলেছিলাম অ্যাকুমুলেটর, যেটা আমাদের ডিফল্ট মেমোরি। এছাড়া আরো কিছু মেমোরি আছে, আমরা কন্ডিশনাল কোড রেজিস্টার বলেছিলাম, এগুলো টাইম টু টাইম আমরা পড়বো। এর সাথে আছে আমাদের মেইন মেমোরি। তো মেইন মেমোরি আমাদের দুটো আছে, র্যাম এবং রম। আর আমাদের সেকেন্ডারি যে মেমোরিটা আছে, সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা হার্ড ডিস্ক, তারপরে আপনাদের এখন যেসব ইউএসবি ড্রাইভ ইউজ করেন এক্সটার্নাল ড্রাইভগুলো, এগুলো হলো আমাদের সেকেন্ডারি মেমোরি। তো প্রসেসরের মেমোরিটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে কস্টলি এবং সবচেয়ে ফাস্ট। তো এইটা আমি অলরেডি ডিসকাস করেছি, আপনারা একটু গো থ্রু করলে, এই লেকচার স্লাইডটা গো থ্রু করলে আপনারা দেখতে পারবেন। এবার এই যে প্রসেসর কাজ করবে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে মেইন মেমোরি, এক্সটার্নাল মেমোরি কিন্তু কাজ করে না।
তো এই মেইন মেমোরিকে কিভাবে আমি ডিজাইন করব, মানে কত বিটের জন্য কত আমার মেমোরি সাইজ হবে, কয়টা আমার ইউনিট হবে, এগুলো আমরা কিভাবে ডিজাইন করব, সেইটার আসলে ওয়ার্ল্ডে দুটো খুব কমন টেকনিক আছে। আরেকটা ইউজ করা হয় কম্পিউটার লজিকে, আপনারা এটা ইউজ করছেন হয়তোবা কম্পিউটার লজিক ডিজাইন কোর্সে। তো তিন ধরনের আমাদের আছে, একটাকে বলে লিনিয়ার ডিকোডিং, একদম শুরুর দিকে টেকনোলজি, এরপরে পার্শিয়াল ডিকোডিং, আরেকটাকে বলে মেমোরি ডিকোডিং ইউজিং PAL, এটা মানে হলো প্রোগ্রামেবল অ্যারে লজিক। তো কিভাবে আসলে ডিজাইন করা হয় আমরা যদি চিন্তা করি, তো ধরেন আমার একটা মেমোরি আছে, একটা চিপ আছে র্যামের, এই চিপটার সাইজ হলো 1 কিলোবাইট, 1K ইন্টু 8, যেহেতু আমার 8টা বিটে 1 বাইট হয়, এখানে আমি 8 দিয়ে গুণ করেছি। সব সময় একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। আপনারা যতদিন এই ফিল্ডে চাকরি করবেন বা পড়াশোনা করবেন বা হোয়াট এভার, কিছু কিছু জিনিস সব সময় কমন, এগুলো মাথায় রাখতেই হয়। তার ভিতরে একটা হলো, যেটা আমি কথা প্রসঙ্গে আসছে, যে ডাটা রেট, সব সময় রেট হয় হলো বিট পার সেকেন্ড বা বিটে, আর মেমোরি সব সময় ইউনিটটা আমরা করি বাইটে। যেমন আপনাদেরকে যদি বলি যে তোমার কত কত তুমি স্পিড পাও, স্যার আমি 1 MBPS পাই, মানে 1 MBPS 1 মেগাবিট পার সেকেন্ড আমার ডাটা রেট। আর যদি তুমি হার্ড ডিস্ক কতটুকু হার্ড ডিস্ক, স্যার আমার 1 টেরা বাইট, আমি কিন্তু বলি না 1 টেরা বিট হার্ড ডিস্ক, যদি বলে থাকি সেটা আমি ভুল বলেছি। ওকে, সো আমাদের সব সময় এটা মনে রাখতে হবে যে আমাদের মেমোরিগুলো বাইটে আমরা প্রকাশ করি, এবং বাইটের হিসাব খুব সিম্পল, এটা সবসময় আমরা জানবো। আমাদের কিলো, তারপরে মেগা, এগুলো কিন্তু 1000-এ না, 1024, 2 এর এক্সপোনেনশিয়াল ভ্যালু। সো আমাদের 1024 বিটে 1 কিলোবিট, বা 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, এরপরে জেটাবাইট, আরো অনেক কিছু আসতেছে। তো আমরা এখনো যেহেতু টেরাতে আছি, আমরা একটু শুনলাম। তো এইটা আমাদের জানতে হবে। তো একটা এরকম র্যাম চিপ কিভাবে থাকে, যেমন র্যাম আপনারা যদি খোলেন তাহলে দেখবেন যে র্যামটার উপরে ছোট ছোট কিছু 5টা থেকে 6টা চিপ থাকে, এর ভিতরে আরো ছোট ছোট চিপ বিল্ট ইন থাকে। তো সেই বিল্ট ইন চিপটাই একটা, দেখেন একটা এক্সাম্পল দেখানো হচ্ছে খুব সিম্পল, যে ওই যে ছোট ছোট চিপগুলো দেখেন কালো রঙের, সেই চিপগুলো আমি যদি একটা র্যামের ছবি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। অনেকে হয়তো বা কখনো কম্পিউটার খোলেনি। সো এই হলো আমাদের র্যাম, আমাদের কম্পিউটারে এইসব র্যাম কানেক্টেড থাকে। এই যে দেখেন এরকম কিছু চিপ কানেক্টেড থাকে, আর এগুলো র্যামের স্লটে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এই মেমোরি নিয়ে আমরা কথা বলবো, আমাদের আরো সামনে আছে, যেমন অনেকের DDR3 র্যাম ইউজ করেন, DDR4 র্যাম ইউজ করেন। সো দেখেন DDR3 র্যাম এর চেয়ে একটু, এই আগের যে র্যামটা দেখলাম, এই যে এই র্যামগুলো, এটা একটা 8 গিগাবাইট DDR3 র্যাম। DDR3 মানে হলো ডুয়েল ডাটা রেট, বর্তমানে DDR4 র্যামও আছে। সো এগুলো হলো DDR4 র্যাম, ঠিক আছে। সো এই যে চিপগুলো, এই চিপগুলোই হলো গিয়ে এর ভিতরে। এখন আমি যদি বলি এটাতে একটা 1 মেগাবাইট, তার মানে 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা 8 মেগাবাইটের র্যাম চিপ। এইখানে দেখেন 8 গিগা, তার মানে এটা প্রত্যেকটা অ্যারেতে আসলে 1 গিগাবাইট করে হলো মেমোরি এখানে ডিজাইন করা হয়েছে, যেটা আপনাদের ওই ছবিতে জাস্ট 1 কিলোবাইট একটা দেখানো হয়েছে। এটা একটা বোঝার সুবিধার জন্য এর ভিতরে চিপগুলো বিল্ট ইন থাকে। তো যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, যে এটা একটা 1 কিলোবাইটের একটা র্যাম, এবং এই 1 কিলোবাইটের র্যাম, তার সাথে আমাদের 8 বিটের একটা ডাটা বাস আছে, ইনপুট আউটপুট বাই ডাইরেকশনাল, আর আমাদের 10 বিটের একটা অ্যাড্রেস বাস আছে। 10 বিট কেন? কারণ যেহেতু 1 কিলোবাইট, 2 টু দি পাওয়ার 10 মানে আপনার 1 কিলোবাইট, তার মানে 10টা আমার বিট লাগবেই অ্যাড্রেস পড়ার জন্য। আর একটা চিপ আছে, দুটো চিপ আমার কানেক্টিভিটি আছে। একটা কানেক্টিভিটির নাম হলো রাইট এনেবল, WE,
আর আরেকটাকে বলে সিএস, চিপ সিলেক্ট। তো ডাব্লিউ যেটা রাইট এনেবল, দেখেন এখানে একটা ছোট্ট একটা গোল আছে, আপনারা জানেন কিনা এটার মানেটা কি? এটার মানে হলো অ্যাক্টিভ লো বা ইনভার্স বা ইনভার্ট। তার মানে এটার যে ভ্যালুটা আসবে তার উল্টা কাজটা এখানে করবে। অ্যাক্টিভ লো মানে খুব সিম্পল, এটা মনে রাখলেই সবচেয়ে সহজ। অ্যাক্টিভ লো মানে এই সিগন্যাল এরকম থাকলেই বোঝা যাবে অ্যাক্টিভ লো। তার মানে এই লাইনে যখন কম মানে লো ভোল্টেজ থাকবে তখনই শুধুমাত্র সে কাজ করবে, হাই ভোল্টেজ থাকলে সে কাজ করবে না। বা যদি দুটো কাজ হয় তাহলে হাই ভোল্টেজ পেলে একটা কাজ করবে আর লো ভোল্টেজ পেলে আরেকটা কাজ করবে। তো এটা যেহেতু রাইট এনেবল তার মানে অ্যাক্টিভ লো, তার মানে এখানে লো ভোল্টেজ পেলেই সে শুধু রাইট করবে। আর রাইট ছাড়া আর কি কাজ করতে পারে? আরেকটা করতে পারে রিড। তার মানে সে যখন হাই পাবে, আমার হাই সিগন্যাল পাবে, তখন সে রিড করবে। আর এখানে চিপ সিলেক্ট, তার মানে এখানে তো যেটা দেখলাম ওখানে 8টা এরকম থাকে, তো এরকম অনেক থাকে। তো এরকম চিপগুলো কানেক্টেড থাকবে, কোনটাকে কখন আমি সিলেক্ট করব সেটার জন্য চিপ সিলেক্ট পিনটা। এটাকে আমি একটু ছোট করে দেখাচ্ছি উইন্ডোটা, কারণ তার সাথে এইটা খুব ইম্পর্টেন্ট। এটা তার ট্রুথ টেবিল, কিভাবে কাজ করে সেই ট্রুথ টেবিলটা এখানে দেখানো হয়েছে। তো এই ট্রুথ টেবিলে আমার সিএস মানে হলো চিপ সিলেক্ট। তো চিপ সিলেক্টের এখানে কি করা হচ্ছে? চিপ সিলেক্ট মানে হলো প্রথমে আমি সিলেক্টে লো ভোল্টেজ দিলাম, তাহলে তো আমার এই ডিভাইস অফ, তার মানে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজই এখানে হচ্ছে না। এবং চিপ মানে মোড হলো এটা সিলেক্ট হয়নি, তার মানে ডাটা বাসে আমার হাই ইম্পিডেন্স, হাই আমার রেজিস্ট্যান্স আছে এবং পাওয়ার হলো স্ট্যান্ড বাই, সে কোনো কাজ করছে না। সো যখনই আমার এখানে হাই ভোল্টেজ আসবে চিপ সিলেক্ট, তখন এটা সিলেক্ট হবে এবং তখন অ্যাক্টিভ মোডে চলে যাবে এবং দুটো কাজ হবে। একটা হলো প্রথমে যদি আমি এখানে লো সিগন্যাল দেই এই পিনে, তাহলে যেহেতু বললাম এটা রাইট এনেবল, এটা অ্যাক্টিভ লো, তখন আমার রাইটের কাজ করবে। তো রাইট মানে কি? কোনো কিছু এখানে নিয়ে আসা বা এখানে রাইট করা। তো এটাকে তখন আমার এই ডাটা বাস ইনপুট বাসের মতো কাজ করবে। আর যখন আমি এটাকে রিড করব, হাই সিগন্যাল যাবে, রিড হবে। রিড মানে কি? এখান থেকে কোনো কিছু কোথাও পড়তে দিব, তার মানে তখন সে আউটপুট বাসের কাজ করবে। তো এই যে ট্রুথ টেবিল এবং এই যে র্যামের চিপ ডিজাইন, এই ফেনোমেনার উপর বেস করে এখন পর্যন্ত আমরা র্যামের চিপগুলো এভাবে সিলেক্ট করা হয়। তো এখন এটা যেমন 1 কিলোবাইট, ওইখানে হয়তো বা যেটা আমি দেখলাম 8টা মাত্র চিপ, 8 গিগাবাইট, তার মানে তখন এই 1 কিলোবাইটের বদলে এই এতটুকু একটা চিপের মধ্যে এখন 1 গিগাবাইট আমার মেমোরি রাখা আছে। তো থ্যাঙ্কস টু দ্য ভিএলএসআই টেকনোলজি এবং ট্রানজিস্টর, যারা হু মেড দিস থিংস পসিবল। এবং টেকনোলজি, মাইক্রো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, এগুলোর কারণে চিপের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে মেমোরিগুলো যে আমরা ডিজাইন করব, তো তাদেরকে তো ম্যাপিংও করতে হবে। ম্যাপিং মানে হলো একসাথে অনেকগুলো যদি থাকে তাহলে কখন কাকে পড়বো, কেমনে সিগন্যাল পাঠাবো, সেটা তো আমার জানতে হবে। তো অলরেডি এর আগেই আমরা দেখে ফেলেছি 3 ধরনের ডিজাইন আছে। তো এই ডিজাইনের মধ্যে একটাকে বলে লিনিয়ার ডিকোডিং, একটাকে বলে পার্শিয়াল ডিকোডিং, আরেকটাকে বলা হয় মেমোরি ডিকোডিং ইউজিং PAL, প্রোগ্রামেবল অ্যারে লজিক। তো আমরা এবার শুরুতে যদি বলি আমাদের লিনিয়ার ডিকোডিং, তাহলে আমরা ডিকোডিংটা কি করব? লিনিয়ার ডিকোডিংটাকে আমরা যেটা করতে পারি, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। আমরা যদি আগের চিপটাকেই আমি যদি কনসিডার করি, তাহলে এখানে 6টা চিপ আছে। প্রথম চিপটাকে চিপ 0 বলা হয়েছে। তো এটা কনফিউশনে কিছু না, আমি যদি এটাকে চিপ নাম্বার 6 বলি, ভয় মানে কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ 0 1 2 3 মানে এটা তো 6 নম্বরই চিপ, যদিও তার নাম হলো চিপ 5। তো আমাদের এখন যদি একটা চিপ যদি আমার 1 কিলোবাইট সাইজ হয়, তাহলে 6টা চিপে আমার 6 কিলোবাইট সাইজের একটা র্যাম এখানে আমি বানিয়েছি। এটা তো ক্লিয়ার, 6টা চিপ, ঠিক আছে, 6 কিলোবাইট। 10 কিলোবাইট যদি বলি তাহলে 10টা, আমার এখানে আরো 4টা চিপ এরকম কানেক্টেড হবে। তো এই চিপের সাথে আমাদের একটা ডাটা বাস কমন প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে, যে ছবিটা আপনারা দেখছেন এখানে। সো ডাটা বাস তো আলাদা আলাদা থাকবে না, একসাথে থাকবে, এবং একটা অ্যাড্রেস বাস, এটাও কমন থাকবে। তো এই অ্যাড্রেস বাসও কমন। তারপর রিড রাইট, কোনো জায়গায় এটাকে রিড রাইটও বলে, কোনো জায়গায় রাইট এনেবলও বলে, একই। তো রিড রাইট অথবা রাইট এনেবল, এটাও আমার একটা কমন বাস, সব জায়গায় থাকবে। আর 10টা করে লাইন তো থাকবে, কারণ এক একটা চিপ যেহেতু 1 কিলোবাইট, তার মানে 10টা বিট তো মিনিমাম লাগবে। এই কারণে 10টা বিট কমন, N0 থেকে N9, এই 10টা বিট প্রত্যেকের কমন। কিন্তু এখন তো আরো আরো অ্যাড্রেস লাইন আমার লাগবে, কারণ আমি যদি চিপ নাম্বার 1 কে সিলেক্ট করি, কাকে দিয়ে সিলেক্ট করব?
তাই না? সো আমাদের এই জন্য প্রত্যেকটা চিপের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস লাইন আলাদা আলাদা বসানো হয়েছে এবং এটা চিপ সিলেক্টে কানেক্টেড। তার মানে হলো কোনো সিগন্যাল যদি এই যে A14 এখান থেকে কোনো সিগন্যাল আসে তখনই শুধুমাত্র চিপ 4 সিলেক্ট হবে এবং এখানেই তখন কাজ করবে। এরকম প্রত্যেকটা চিপ সিলেক্টের জন্য আমার এভাবে করা হয়েছে। তাহলে আমার কত লাইনের অ্যাড্রেস লাগতেছে? 10টা তো কমন, আর এই 6টার জন্য 6টা, তার মানে 16 বিটের আমার অ্যাড্রেস বাস ইউজ করতে হবে। আর এখানে 8 বিটের ডাটা বাস তো কমন। এখন যদি আমি বলি যে তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি 20 কিলোবাইটের একটা র্যাম বানাও। তাহলে 20 কিলোবাইটের যদি একটা র্যাম বানাই তখন কি করব? তো 20 কিলোবাইটের র্যামের জন্য আমার 20টা চিপ লাগবে। 20টা চিপের এই 10টা লাইন তো কমন, আর প্রত্যেকটা চিপের জন্য আমার আলাদা আলাদা 20টা লাইন লাগবে। তার মানে আমার 20 প্লাস 10 30টা বিটের আমার অ্যাড্রেস বাস বানাতে হবে। এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি আরো বড় বানাই, বললাম 1 মেগাবাইট বানাও, তাহলে আমরা জানি যে 1024 মেগাবাইট বা 1024 মেগাবাইট ইজ ইকাল টু 1 কিলোবাইট ইজ ইকাল টু 1 মেগাবাইট। তার মানে এখানে 1024টা লাইন লাগবে, কারণ 1024টা চিপ লাগবে। প্রত্যেকটা যেহেতু 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, তাহলে 1024টা এরকম চিপ লাগবে এবং তার সাথে আরো 10টা কমন। তার মানে 1024 প্লাস 10 1034টা আমার লাইন হবে। তার মানে আমার অ্যাড্রেস বাসের সংখ্যা হবে 1034। আর আমি যদি এখন বলি যে 1 গিগাবাইট বানাও, তাহলে তো অবস্থা আরো খারাপ। কেন খারাপ? কারণ 1024 ইন্টু 1024 সেইটার সাথে আরো 10 যোগ হবে, এই হলো গিয়ে আমার টোটাল সাইজ হবে এবং ওইটা অলমোস্ট 10 লক্ষের উপরে হয়ে যায়। তো 10 লক্ষ বিটের এটা কি সম্ভব? অথচ আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে মাত্র 20টা লাইন দিয়ে আমি 1 মেগাবাইট র্যাম ডিজাইন করতে পারি। তার অ্যাড্রেস বাস বর্তমান কম্পিউটারে 30টা বিট দিয়ে আমার 1 গিগাবাইট করা যায়, আর সেখানে 1 গিগাবাইট করতে আমার 10 লক্ষ লাগতেছে। সো এই সিস্টেমটা আসলে অবসলেট। এটা ইউজ করে খুব ছোট ছোট মাইক্রোপ্রসেসর ইউনিটের জন্য, যেগুলোর কাজ খুবই ছোট। কিলোবাইটে 10টা 4টা আমার চিপ আছে, তাদের জন্য এটা ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু বড় সিস্টেমের জন্য ইটস নট, ইটস ইম্পসিবল। সোজা কথা, পসিবল না বলবো, ইম্পসিবল। এবং তাতে প্রবলেমটা কি হচ্ছে, কেন পসিবল না? ওয়েস্টেজ অফ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর। কোথায় 30টা দিয়ে আমি 1 গিগাবাইট ডিজাইন করতে পারি বর্তমান টেকনোলজিতে, আর সেখানে তখন লাগতো 10 লক্ষ। তারপরে আমার অ্যাড্রেস ম্যাপ কন্টিজিয়াস না, একটার পর একটা অ্যাড্রেস বলা নাই, কারণ কে কখন ইউজ হবে আমি জানি না। হ্যাঁ, এবং এটার জন্য আরেকটা প্রবলেম হবে যে বাস কনফ্লিক্ট হতে পারে। এই 15 নাম্বার পিন থেকে আমি এখানে একটা চিপ সিলেক্ট করলাম, ওই সময় আবার যদি এখানে দিয়ে ওকে সিলেক্ট করি, তো ও সিলেক্ট হলো, ও সিলেক্ট হলো, এখন দুইজন ধরেন আউটপুট দিবে, তো আমার তো অ্যাড্রেস বাস ডাটা বাস তো কমন। দুইটা চিপ যখন ডাটা চাবে ডাটা বাসে, তখন তো এটা কনফ্লিক্ট হবে। হ্যাঁ, এবং ফোল্ড ব্যাক হবে, যেগুলো আনইউজ পিন সেগুলোতে আমার চিপ সিলেক্ট কোন কাজ কি কাজ করবে। সো এই ধরনের প্রবলেমগুলো আমাদের এটাতে আছে। তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা ইউজ করছি সেটার নাম হলো পার্শিয়াল ডিকোডিং। পার্শিয়াল ডিকোডিংটা খুব সিম্পল। কি করেছি আমি? আমি এটা কম্পিউটার লজিক ইউজ করছি। কম্পিউটার লজিক কিভাবে ইউজ করছি? যেমন এখানে 4টা চিপ আছে, 4টা চিপ মানে আমি যদি বলি এটা 4 কিলোবাইটের একটা র্যাম, তাহলে 10টা লাইন কমন, আর 4টার জন্য আগে কয়টা লাইন লাগতো? 4টা লাইন লাগতো। কিন্তু তার মানে 14টা লাইন দিয়ে আমি 4 কিলোবাইট র্যাম ডিজাইন করতে পারতাম আগে আমার আগের লিনিয়ার ডিকোডিং এ। এখন আমি পারবো কয়টা? এখন আমি বলতেছি যে কম্পিউটার লজিকে 4টা যদি আমার চিপ থাকে, তাকে সিলেক্ট করার জন্য আমার 4টা বিট আসলে দরকার নেই, 2টা বিট হলেই হয়। কিরকম? 2টা বিট যদি হয়, যেমন এই যে 2টা বিট ইউজ করছি, A0 A11 A10 A11, তার মানে কি 4টাকে আমি 2টা বিট দিয়ে কেমনে কম্বিনেশন করি, যেখানে দেখেন ট্রুথ টেবিলটা দেওয়া আছে যে 2টা বিটের 4টা কম্বিনেশন হয় 00 01 10 11। এবং আমার যদি 8টা বিট থাকতো, 8টা চিপ থাকতো, 8টা চিপ আমি 3টা বিট দিয়ে আমি কনসিডার করতে পারি 000 001 010 011 এরকম করে লাস্টে 8 নম্বরটা 111। তাইলে আগে আমার 8 কিলোবাইট র্যামের জন্য আমার আগে 18টা পিন লাগতো বা অ্যাড্রেস লাইন লাগতো, এখন আমার লাগবে 13টা। এখানে যেমন লাগতেছে 12টা। কিভাবে? যেমন
চিপ 0 বা প্রথম চিপটা, তো 0 0 দিয়ে চিপস ফার্স্টেরটা সিলেক্ট করব। 0 1 মানে পরেরটা। এখন যদি এই লজিকটা এখানে আসে, তার মানে কি এই লজিকে যেই ধরেন আপনার 1 1 0 আসলো, তার মানে 1 0 মানে হলো এই চিপটা, এবং এই চিপটা শুধু সিলেক্ট হবে, আর অন্যগুলো হবে না। তার মানে অ্যাড্রেসটা কন্টিজিয়াস হলো এবং আমার ডাটা বাসের কনফ্লিক্টটা হলো না। এট এ টাইম একটা চিপই সিলেক্ট হচ্ছে, তার মানে কারোর সাথে ডাটা বাসের কোনো সমস্যা নাই। এখন তাহলে দেখেন, আমরা জানি 10 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 10 মানে 1 কিলো, আর এটা আছে 1 কিলো। তার মানে আমি যদি 2 টু দি পাওয়ার 10 এখানে 10টা বিট ইউজ করি, তার মানে আমি এখানে 2 টু দি পাওয়ার 10 আর এখানে 10টা তো আছে 20, তার মানে 1 মেগাবাইট যদি আমি এখন র্যাম ডিজাইন করতে চাই, তাহলে আমার মাত্র 20টা পিন হলেই হয়। আবার 2 টু দি পাওয়ার 20 মানে 1 মেগা, তাহলে এখানে যদি 1 মেগা হয়, তার মানে 20টা, আর এখানে 10টা, তার মানে 30টা, তার মানে 2 টু দি পাওয়ার 30 মানে 1 গিগা। তার মানে আমি মাত্র 30টা বিট দিয়েই কিন্তু আমি 1 গিগাবাইট র্যাম ডিজাইন করতে পারতেছি। তো সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে, এটা পার্শিয়াল ডিকোডিং, যেটা আমরা এখন ইউজ করি। খুবই সিম্পল একটা কম্পিউটার লজিক ইউজ করা হয়েছে। ছোট ছোট এই ধরনের আবিষ্কারগুলো আসলে পৃথিবীকে বদলে দিছে, তার মধ্যে এই কম্পিউটার লজিক একটা। এরপরে আমাদের মেমোরি ডিকোডিং ইউজিং প্রোগ্রামেবল অ্যারে লজিক, এটাও একটা আছে। এটা আপনারা কম্পিউটার লজিক ডিজাইনে দেখেছেন কিনা, যে এটা বিভিন্ন এরকম না হয়ে অ্যারে অফ আমার গেটস থাকে, তো এখানে সিগন্যাল জেনারেট করে আমার অ্যারেগুলো সিলেক্ট হয়, এক একটা সময় এক একটা অ্যাড্রেস সিলেক্ট হয়। তো এটা এই ধরনের আমাদের একটা আইও প্রোগ্রাম আমরা আসলে ল্যাবে করব, তখন আমাদের এটা আরো ক্লিয়ার হবে। ডট ম্যাট্রিক্স আমাদের নাম শুনছেন হয়তো, যে ম্যাট্রিক্স এরকম এলইডি গুলো থাকে, যেমন আমাদের ডিপার্টমেন্টে আপনি ঢুকতে গেলেই দেখবেন যে একটা বিরাট আমাদের ডিপার্টমেন্টের এলইডি ডিসপ্লে আছে, এর ভিতরে কিন্তু এইরকম ম্যাট্রিক্স ডিজাইন করা আছে। হ্যাঁ, তো ওই সব জায়গাতে আমাদের এই ধরনের প্রোগ্রামেবল অ্যারে লজিক ইউজ করি। সেটা আমরা ল্যাব ইনশাল্লাহ দেখবো, আপনারা নিজেরাই দেখবেন কিভাবে কাজ করে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এই আমাদের লেকচার 1 আমাদের শেষ হলো। তো লেকচার 1টাকে যদি আমরা ছোট্ট করে একটা সামারি করি, আমরা কি শিখলাম আসলে। আমাদের লেকচার 1-এ আসলে 3টা পার্ট ছিল। 3টা পার্টের মধ্যে একটা পার্ট হলো মেমোরি মাইক্রোপ্রসেসরের এজ, যে মাইক্রোপ্রসেসর কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে 4 বিট থেকে শুরু করে 32 বিট পর্যন্ত। এরপরে তার এজের ভিতরে আবার কম্পিউটারের এইটাও আসছে। তারপরে সেকেন্ড যে অপশনটা মানে আমাদের পরে পড়িয়েছি আমরা, যে মাইক্রোপ্রসেসরের ডাটা টাইপ, কিভাবে ডাটাগুলো সে চিনে এবং এখানে ফ্লোটিং পয়েন্ট ডাটা কিভাবে কনভার্ট করে। এরপরে আমরা আজকে যেটা দেখলাম, যে কম্পিউটারের মেমোরি ম্যানেজমেন্ট। তো মেমোরি ম্যানেজমেন্টের আগে আমরা একটু মাইক্রো কম্পিউটারের অর্গানাইজেশনটা দেখেছি, এরপরে মেমোরি ম্যানেজমেন্টটা আমরা দেখেছি, যে মেমোরি কিভাবে আমার একটা বাইট রিড করে, একটা বাইট রাইট করে, এবং তার ডিজাইনটা কিভাবে করে, এবং একটা র্যামের ভিতরে থাকে কি, তার ট্রুথ টেবিলটা কি, এবং লিনিয়ার ডিকোডিং, পার্শিয়াল ডিকোডিং কিরকম, লিনিয়ার ডিকোডিং এর প্রবলেমটা কি, পার্শিয়াল ডিকোডিং কি, কেন ভালো, এই জিনিসগুলো আমরা দেখেছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভ ক্লাসে ডিসকাস হবে। আসসালামু আলাইকুম।